বিগত সরকারের আমলে যারাই গুম হয়েছে কেউ আর ফিরে আসে নাই। জুলাইতে আওয়ামী লীগের বন্দুকের সামনে দাঁড়াইছি, একটা রুটি আর কলা আমাকে দিছে, তুই তো জামাত শিবির, তোরে তো আমরা মেরে ফেলবো, তোরে ইন্ডিয়াতে পাচার করে দিব জঙ্গি বলে। কি আওয়ামী লীগ এখন হুমকি দমকি দিলেও কোনো সমস্যা নাই। একজন ব্যক্তির ছবি আমার ওরা এই হাইসের ভিতরে দেখাইছে। আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমারে আবার দেশবাসীর দোয়ায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের প্রচেষ্টা আবার আপনাদের মাঝে ফিরে আনছে। কারণ বিগত সরকারের আমলে যারাই গুম হয়েছে কেউ আর ফিরে আসে নাই। হয়তো আল্লাহ তাআলা দেশবাসীর দোয়া, আমার মা বাবার দোয়া বা সকলের প্রচেষ্টায় আবার আপনাদের মাঝে আমাকে ফিরে আনছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ উত্তরা থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম, সাবেক কমিটির। আমি উত্তরায় জুলাইয়ের 18 তারিখ থেকে আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখছিলাম উত্তরাতে। বৃহত্তর উত্তরাতে আমরা এই জুলাই নিয়ে যতগুলা কাজ হয়েছে সবগুলাতে সক্রিয় ছিলাম। সেই হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ফেক আইডি থেকে বা বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনেক সময় হুমকি ধমকি দিত, কিন্তু আমি ওগুলা অত বেশি কেয়ার করতাম না। যে হুমকি ধমকি, আওয়ামী লীগ এখন হুমকি ধমকি দিলেও কোনো সমস্যা নাই। এখন নতুন বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এজন্য ওগুলাকে কেয়ার করি নাই। তো আমি যেদিন গুম হয়ে যায় বা হারিয়ে যাই তার 2 দিন আগে একটা নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে মামুন ভাই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন, খুব বাড়াবাড়ি করলে ভালো হবে না, হয়তো হঠাৎ করে হারিয়ে যাবেন। আমি এটাকেও ওইরকম বেশি পাত্তা দেই নাই। ওইরকম ভাবেই মানে আগের মতো ভাবছি আওয়ামী লীগ যতই হুমকি ধমকি দেয় কোনো সমস্যা নেই। কারণ আমরা জুলাইতে আওয়ামী লীগের বন্দুকের সামনে দাঁড়াইছি, তো এখন আর হুমকিতে কি ভয় পাবো। তো আমি 22 তারিখ সকাল আনুমানিক 6টায়, আমি প্রতিদিনে হাঁটি, আমার বাসার সামনে বা ওইদিকে আশপাশে হাঁটি। তো 22 তারিখ সকাল আনুমানিক 6টায় আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি। হাঁটতে বের হওয়ার পরে আমার বাসা থেকে কিছুটা দূরে, ওটা 21 নাম্বার রোড বলে, ওই 21 নাম্বার রোডের সামনে যখন গেছি হাঁটতে হাঁটতে, যাওয়ার পরে একটা অচেনা ব্যক্তি কালো পোশাক পরা ছিল, উনি আমাকে ডাক দিছে, মামুন ভাই এদিকে আসেন। ডাক দেওয়া যখন নাম ধরে ডাক দিছে, আমি ভাবছি যেহেতু আমি এই বিগত 1 বছরেই এই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছি বা যেখানে মানুষে ডাকছে ওখানেই গেছি, যেহেতু জুলাইয়ের একজন যোদ্ধা ছিলাম, মানুষের যে কোনো সমস্যায় গেছি, ওই জন্য মানুষ অনেকে আমাকে চিনে, আমি চিনি না। সেই হিসাবে উনি যেহেতু আমাকে নাম ধরে ডাক দিছে, আমি ভাবছি উনি আমাকে চিনে, এজন্য গেছি। যাওয়ার পরে যখন আমি গেছি তখনই ওনার সামনে একটা অটো রিক্সা এসে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে অটো রিক্সা আরো 2জন ব্যক্তি ছিল। পরে উনি আমারে বলল, ভাই আমরা তো এই যে সামনে আমাদের ওখানে আবার কাঁচা বাজারের আড়ত আছে, কামারপাড়া কাঁচা বাজার, ওখানে আমরা ব্যবসা করি, প্রতিদিন আমরা সকালে এখান থেকে কাঁচা বাজার নেই, কিন্তু এখানে আমাদের চাঁদাবাজি হয়, চাঁদাবাজরা আমাদের থেকে সকালবেলা কেউ থাকে না, এজন্য চাঁদা নেই। আপনি তো বৈষম্য বিরোধীর দায়িত্বে আছেন, আপনি একটু গিয়ে বিষয়টা দেখবেন, আপনি দেখলে আপনি পুলিশকে ইনফর্ম করবেন। পরে আমি বললাম, ভাই আমার তো কিছুক্ষণ পরে ক্লাস আছে, আমি তো এখন হাঁটতে বের হয়েছি, এখন তো আমি ওখানে যাইতে পারবো না। পরে বলছে, ভাই উনি খুব রিকোয়েস্ট করে আমার এভাবে শরীরে হাত দিয়ে বলছে, ভাই চলেন আপনি ক্লাসের আগে আবার চলে আসেন। আমি ভাবছি যেহেতু অল্প, বেশি দূরে না, কাছে, আমি আবার ওখান থেকে ওইটা দেখে ক্লাসের আগে চলে আসবো। তখন আমি ওনাদের সাথে রিক্সায় উঠলাম। উঠার পরে রিক্সা যখন কামারপাড়া স্ট্যান্ড পার হয়েছে, পার হওয়ার সাথে সাথে ওনারা রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে। আমি ওইটাকে স্বাভাবিকভাবে নিছি। তখন আবার হালকা হালকা বৃষ্টি আসতেছে, আবার আকাশটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষ খুব কম ছিল। যখন কাঁচা বাজারের সামনে গিয়ে রিক্সাটা দাঁড়াইলো, দাঁড়ানোর সাথে সাথেই একটা হাইস গাড়ি আসলো সাদা, এসে আমি যখন রিক্সা থেকে পা নিচে দিব তখনই ওই যে যারা আমার সাথে রিক্সায় ছিল তারা আমাকে ধাক্কা দিয়ে হাইসের ভিতরে ফেলে দিছে। হাইসের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে হাইসের ভিতর 3জন ছিল, ওনারা আমার হাত ধরে ফেলছে, আর বাকি যারা রিক্সায় ছিল তারাও মানে লাফ দিয়ে হাইসের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে হাইসের মানে কিছু সেকেন্ডের মধ্যে হাইসের দরজা লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কারা, আমাকে এমন করতেছেন কেন, মানে আমি খুব দস্তাদস্তি করলাম। পরে ওনারা আমারে একটা ব্যক্তির ছবি দেখাইছে, তার নাম হলো সাব্বির, সে যুব প্রজন্ম লীগের সভাপতি ছিল তুরাগ থানার। দেখে বলছে, তাকে কি আপনি চিনেন? আমি বলছে, তাকে চিনি। একথা বলার পরে তারা আমার চোখ বেঁধে ফেলছে। তারপরে আমাকে আর কি করছে আমি বলতে পারবো না, আমি অচেতন হয়ে গেছি। অচেতন হয়ে যাওয়ার পরে কি হয়েছে আর বলতে পারবো না আমার। তারপরে কখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরে আমি দেখতেছি আমার হাত পা একটা চেয়ার, কাঠের চেয়ারের সাথে বাঁধা, বাঁধা একটা রুমের ভিতরে। পরে আমি যখন চিল্লাচিল্লি করতেছিলাম তখন 2জন ব্যক্তি আসলো।
এসে আমার প্রথমে চোখ খুলে দিল। চোখ খুলে দেওয়ার পরে আমার মোবাইলের পাসওয়ার্ড জানতে চাইলো, যে আপনার মোবাইলের পাসওয়ার্ড বলেন। আমি মোবাইলের পাসওয়ার্ড তখন দিতে চাই যে আমি মোবাইলের পাসওয়ার্ড কেন দিব। তখন আমার দাঁড়িয়ে ধরে ওরা 3-4টা চড় মারছে আমার। তো আমি ভয়ে মোবাইলের পাসওয়ার্ড বলে দিছি। বলে দেওয়ার পরে তারা আমার মোবাইলের পাসওয়ার্ড মানে মোবাইলে যা কিছু ছিল সবকিছু দেখছে। যে আমি মোবাইলে কার সাথে কথা বলি, ফেসবুকে কি স্ট্যাটাস দেই, বা হোয়াটসঅ্যাপে কাকে কি পাঠাই, মেসেঞ্জারে কাকে ইনস্টাগ্রাম সবকিছু ওরা চেক করছে। চেক করা বলতেছে তোর কাছে তো আওয়ামী লীগের সব ডিটেলস আছে, তাহলে তুই এই আওয়ামী লীগের সবগুলা ডিটেলস মিডিয়ারে দেস বা ফেসবুকে পোস্ট করস। পরে আমি বলছি ভাই দেখেন, আমি দি বলতে এমন না, আমি তো যারা জুলাই আন্দোলন আমাদের বিপক্ষে ছিল আমি তাদেরকে চিনি, যেহেতু আমি এলাকার স্থানীয়, সেই হিসাবে যাদেরকে চিনি তাদের ইনফরমেশন আমার কাছে আছে, এগুলো আমি সংগ্রহে রাখছি। একথা বলি আমার চোখ মুখ বেঁধে আবার চলে গেছে। যাওয়ার পরে অনেকক্ষণ পরে আসতে এসে একটা রুটি আর কলা আমাকে দিছে। দেওয়ার পরে আমি রুটি কলা খেয়েছি। খাওয়ার পরে তারপরে তারা রুটি কলা খাওয়ার পরে আমি আবার অচেতন হয়ে গেছি। তারপরে আর কখন তারা মানে কত সময় গেল আমি আর বলতে পারলাম না। আবার তারা আসছে, এসে এই আমাকে আবার মানে ডাকছে ওরা। ডেকে আমাকে প্রথমে ইয়ে করছে মানে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিছে। লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে বলছে কিরে, তুই না বলছস তুই আহ, ছোট নেতা, এখন যে তোর জন্য চারিদিকে মিছিল মিটিং হয়, তাহলে তুই ছোট নেতা বলছিস কা? পরে আমি বললাম যে ভাই আসলে আমি ওইরকম বড় কেউ না, আমি একটা মাদ্রাসা চালাই, আমি আলেম, আমি জুলাইতে আন্দোলন করেছি, এজন্য মানুষ আমাকে চিনে। একথা বলে তারা আমাকে মারধর করলো। মারধর করে তারপরে ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে তারপরে আবার কিছুক্ষণ পরে ওরা আসলো, এসে আমাকে আবার রুটি কলা খেতে দিল। রুটি কলা খাওয়ার পরে আমি তাদেরকে বললাম ভাই আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম ব্যবহার করে আসলাম। আসার পরে বেশিরভাগ সময় আমার ওখানে মানে আমি জ্ঞান ছিল না, তারা কি করছে না করছে আমি বলতে পারবো না। তো ওখানে আমার টর্চার করার মধ্যে ওরা আমারে কয়েকটা চড় মারছে, আর ওই যে কয়েকটা লাথি উষ্ঠা দিছে। আমি ওইভাবে আর কিছু মানে টর্চার তখন অনুভব করি নাই। তারপরে যখন এই, আহ, সম্ভবত চতুর্থ দিন বা পঞ্চম দিন, আমি তো শিওর জানি না, ওরা আমার বলতেছে তুই তো জামাত শিবির, তোর নামে জামাতের আমির পোস্ট দিছে। তুই তো জামাত শিবির, তোরে তো আমরা মেরে ফেলবো, তোরে ইন্ডিয়াতে পাচার করে দিব জঙ্গি বলে। জামাত শিবির এগুলা বলে মানে বিভিন্ন ভাবে ভয় দেখাতে থাকে। তার পরক্ষণে হাসনাত আব্দুল্লাহ পোস্ট দিছে তোরে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেয়, তাই তুই তো অনেক বড় নেতা, তুই জামাত শিবির, এগুলা বলে ভয় দেখায়, মেরে ফেলবে বা ইয়ে করবে। পরে এগুলা বলে তারা আমাকে আর কিছুই করে না, আবার চোখ বেঁধে চলে যায়। যাওয়ার পরে আহ যাওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা পরে আসে। এসে আমাকে বলতেছে ধর একটা রুটি দিছিল, ওই রুটিটা খা। তখন আমি বলছি ভাই আপনারা তো আমার মেরে ফেলবেন, আমি আর খাবো না কিছু, মানে আমি তাদের সাথে জিদ ধরছিলাম। পরে আমাকে যদি না খাস তাহলে তোরে মেরে ফেলবো। তখন আমি ওই রুটিটা খাওয়ার পরে আমি আর কিছু বলতে পারবো না। এরপরে আমি যখন এই জ্ঞান ফিরছে তখন আমি দেখি যে ওই সম্ভবত পূর্বাচল ওখানে একটা ওই যে মানে জোপের মধ্যে আমি কয়েকজন লোক আমাকে ডাকতেছে আর মুখে পানি দিচ্ছে। ওখান থেকে তারা আমারে যখন নাম জিজ্ঞেস করলো, আমি নাম বললাম, ওনারা বললো ভাই আপনারা তো সারা দেশে মানুষ খুঁজতেছে। তো ওনারা আমার একটা মসজিদের সামনে নিয়ে গেছে। নিয়ে ওখান থেকে মনে হয় ওনারা 999-এ ফোন দিছে। এরপরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে আনে কুয়েত মৈত্রী হাসপাতালে আনছে। কুয়েত মৈত্রী হাসপাতালে আনার পরে তখন স্বাভাবিকত আমি আমার পরিবার বা সবাইকে দেখে একটু মানে খুব মানে জীবন ফিরে পাওয়ার মতো, তখন আমি সবার সাথে কথা বলছি বা ইয়ে করছি, কিন্তু আমার তখনও ওইরকম ব্যথা বা কিছু অনুভব হয় নাই। ওখান থেকে পুলিশ আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন আমার পরিবারকে পুলিশ আমাকে বুঝিয়ে দিল, ওই দিন রাত্রে পুলিশ পরিবারে বুঝিয়ে দিছে 10টার সময়। রাত্রে 11টা কিংবা 11:30টার সময় আমার প্রচন্ড মাথা ঘুরান দিয়া বা শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। তবে আমি চিৎকার দিয়ে কান্না করতেছি। আমার ওয়াইফ আমার ওই ভাইদেরকে ফোন দিছে আমার শালারে যে আপনার ভাইয়ের তো অবস্থা ভালো না। তো রাত্রের মধ্যে আমার পা পা সহ পুরা শরীর প্রচন্ড ব্যথা করতেছে। এরপরে সকালে কয়েকবার মাথা ঘুরে অচেতন হয়ে পড়ে গেছি। পরে আমার ওয়াইফ তার বাইরে ফোন দিছে যে আপনার ভাইয়ের তো অবস্থা ভালো না। তোমার ওখান থেকে আমাকে অচেতন অবস্থায় বাংলাদেশ মেডিকেল নিয়ে যায়। উত্তরা বাংলাদেশ মেডিকেল নেওয়ার পরে তারা আমাকে হাসপাতালে ঢুকতেই দেয় নাই। মানে আমার ভাইদের ভাষ্য মতে তারা হাসপাতালে ঢুকতে দেয় না, যে এই রোগী আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না। ওখান থেকে যখন আবার কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয়, তারা ওখানে বলতেছে যে এখানে এই রোগীর চিকিৎসা হবে না। পরে বলতেছে কেন চিকিৎসা হবে না, বলতেছে আমাদের কাছে পর্যাপ্ত চিকিৎসা নাই। অনেক কথা পরে ওনারা ওখানে চিকিৎসা দিতে পরে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি 4 দিন 3 দিন
কুয়েত মৈত্রী হাসপাতালে ছিলাম। ওখান থেকে আমার শরীরে কোনো উন্নতি না দেখে তারপরে ওনারা রেফার করছিল ঢাকা মেডিকেল বা নিউরোসায়েন্সে। পরে আমার পরিবার এই আর সরকারি হাসপাতালে নেয় নাই, প্রাইভেট হাসপাতালে নিয়েছে, ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়েছে। ওখানে আমি 4 দিন চিকিৎসা করার পরে গত পরশুদিন বাসায় ফিরছি। বাসায় ফেরার পরে কালকে কিছুটা ভালো লাগছিল, কিন্তু আজকে থেকে আবার আমার এই পা গুলা, এই পায়ের হাঁটুগুলা প্রচন্ড ব্যথা করতেছে, হাঁটতে খুব কষ্ট হয়। যখন হুমকি দিয়েছে তখন মামলা করি নাই, কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আমার যারা সহযোদ্ধা ছিল তাদেরকে আমি ওগুলা জানাইছি। আর মামলা পরবর্তীতে যখন আমি হাসপাতালে ছিলাম, এই গত 4 দিন আগে হাসপাতালে থেকে মামলা করছি। আসলে আমার কাছে সাধারণ মানুষের মতোই মনে হয়েছে, কিন্তু একজন ব্যক্তির ছবি আমার ওরা এই হাইসের ভিতরে দেখাইছে। আসলে দেখেন, আপনার যখন আপন লোক হারিয়ে যায় তখন আপনার পরিবার বিভিন্ন কিছুই বলবে। ওজন্য যখন আমি হারিয়ে গেছি আমার পরিবার তখন হয়তো মানে যেটা মনে হয়েছে তখন তারা ওইটাই বলছে, কিন্তু এখানে আমি কোনো দল বা কাউকেই কোনো সংস্থাকেই দোষারোপ করতে চাই না। এখানে ওই কিছু ব্যক্তি যারা আমাকে হুমকি দিছে, আমি ওইটা আইন শৃঙ্খলা বাহিনী, আমি আমার বর্ণনা মতো যেভাবে আমি করছি তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওইভাবে বর্ণনা দিয়েছি। বাকি কাজ হলো আইন শৃঙ্খলা বাহিনী এটাকে খুঁজে বের করা, এটার সাথে কারা জড়িত ছিল।